আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। আমি দীর্ঘকাল পঙ্গু হসপিটালে ছিলাম। পঙ্গু মিন্স নিটোর। আ ওখানে অর্থোপেডিক্সের একটা ডিপার্টমেন্টাল হেড প্লাস হ্যান্ড সার্জারির হেড হিসেবে আমি দীর্ঘদিন কর্মরত ছিলাম। রিসেন্টলি আমি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে অর্থোপেডিক্সের বিভাগীয় প্রধান এবং প্রফেসর হিসেবে যোগদান করেছি এবং এখানে কাজ করছি। রোগী দেখছি, অপারেশন করতেছি। তো আজকে আমি আমাদের দৈনন্দিন অনেক ইনজুরি হয় রোগীদের। আমি আজকে নার্ভ নিয়ে কথা বলতে চাই যে হাতের নার্ভ ইনজুরি। তো এটা সাধারণ রোগীরা মনে করে রগ কেটে গেছে। রগ কাটা বলতে আমরা তারা অনেক কিছু বোঝায় যে তারা রক্তনালীকেও রগ বলে, নার্ভকেও রগ বলে। আবার টেন্ডন, আমরা যে টেন্ডনের মাধ্যমে আমরা হাতের আঙুল ভাঁজ বা সোজা করি সেগুলোকেও তারা বোঝায়। তো যাই হোক, নার্ভ মানে আমাদের আলাদা রগের মতোই একটা সুতা বা দড়ির মতো একটা জিনিস যেটার মাধ্যমে আমাদের হাতে অনুভূতি আসে। প্লাস আমরা যে এই যে মাংসগুলার মাধ্যমে টেন্ডনের মাধ্যমে আমরা আঙুলগুলো যে ভাঁজ সোজা করতেছি এগুলাকে শক্তি যোগায়। তো নার্ভের আমরা বলতে পারি যে কি নার্ভ জিনিসটা কি? হোয়াট ইজ নার্ভ? তো নার্ভ হচ্ছে আমরা ডাক্তারি ভাষায় বলি বান্ডেল অফ একজন। তো একজন মিন্স আমাদের ব্রেন সেলের সাথে আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জিনিস কানেক্টেড। তো ব্রেন সেল থেকে যে সূক্ষ্ম সুতার মাধ্যমে আমাদের এই শরীরের সমস্ত কোষগুলা কানেক্টেড থাকে, সেই সুতাগুলা একটা বান্ডেল তৈরি করে। যখন স্পাইনাল কর্ড, তারপরে কর্ড থেকে বেরিয়ে একটা নার্ভ, পেরিফেরাল নার্ভ বলি আমরা, হাতে বা পায়ে যায়, সেই নার্ভগুলো একটা বান্ডেল তৈরি করে। এই বান্ডেলকেই আমরা নার্ভ নামে অভিহিত করি। তো আমরা আজকে হাতের নার্ভ সম্বন্ধে আমি কথা বলতে চাই। হাত আমরা যে পরিচালনা করছি, এটা আমাদের হার্টে যে নার্ভ সাপ্লাইগুলো হয়, এটা ব্র্যাকিয়াল প্লেক্সাসের মাধ্যমে হয়। তো ব্র্যাকিয়াল প্লেক্সাস কীভাবে তৈরি হয়? আমাদের সংক্ষেপে আমাদের ঘাড় থেকে ৫টা রগ এসে ব্র্যাকিয়াল প্লেক্সাস তৈরি করে। তার ভিতরে ৩টা নার্ভ আমাদের হাতে আসে। একটা এক্সাক্ট লেভেলে শেষ হয়, ৩টা হাতে আসে। হাতে আসার পরে আমাদের এই ৩টা নার্ভের কি নাম বলি আমরা? একটা বলি মেডিয়ান নার্ভ, একটা আলনার নার্ভ, একটা হচ্ছে রেডিয়াল নার্ভ। প্রত্যেকটা নার্ভের আবার আলাদা, আলাদা ফাংশন আছে। যেমন রেডিয়াল নার্ভের ফাংশন হচ্ছে সে আমাদের আঙুলকে সোজা করে, রিস্টকে সোজা করে, এলবোকে সোজা করে। আর মিডিয়ান নার্ভের কাজ হচ্ছে আমাদের রিস্ট ভাঁজ করে এবং ফিঙ্গারকে বেন্ড করে, সামনের দিকে ভাঁজ করে। আলনার নার্ভের কাজকে আলনার নার্ভ বলা হয় মিউজিশিয়ানস নার্ভ। এই মিউজিশিয়ানস নার্ভ কেন? সে সূক্ষ্ম কাজগুলো, হাতের সূক্ষ্ম কাজগুলো আলনার নার্ভের মাধ্যমে হয়। যেমন আমরা ফিঙ্গার এরকম ফাঁক করা বা বন্ধ করা, মানে এটা অ্যাবডাকশন অ্যাডাকশন বলি আমরা, এই কাজটা আলনার নার্ভের মাধ্যমে হয়। প্লাস হচ্ছে আরও কিছু কাজ করে, যেমন এই আমাদের শেষের যে 2টা জয়েন্ট, এই জয়েন্টকে অন্যান্য নার্ভের সাথে সম্মিলিতভাবে কাজ করে একে সোজা করে। তো যাই হোক, এই প্রত্যেকটা নার্ভেরই এককভাবে কাজ করার থেকে ইন্ডিভিজুয়ালি একটা নার্ভ ড্যামেজ হলে এটা অন্য নার্ভের উপরে ইফেক্ট করে। সাপোজ আমি আমার হাতকে আমি কোনো কিছু ধরতে যাচ্ছি। এটা আমি তো আমার বর্ণনা যে মিডিয়ান নার্ভ ঠিক থাকলে ধরতে পারার কথা। কিন্তু না, আমি যখন কোনো কিছু ধরতে যাচ্ছি, ১ম এ আমার আঙুল সোজা হচ্ছে, তারপরে ফাঁক হচ্ছে, তারপরে বন্ধ হচ্ছে। তাহলে এই যে সোজাটা করলো রেডিয়াল নার্ভে, আবার আমার যে আঙুল কাছাকাছি আসতেছে এটা আলনার নার্ভের মাধ্যমে আসতেছে এবং বেন্ড করতেছে মিডিয়ান নার্ভের মাধ্যমে আসতেছে। তার মানে আমাকে ফাংশনিং একটা হ্যান্ড হইতে হলে আমার প্রত্যেকটা নার্ভ ইনট্যাক্ট থাকা লাগতেছে। পরে কোনো নার্ভকে আমরা স্যাক্রিফাইস করতে পারি না। যে একটা নার্ভ কেটে গেছে, আমার তো 2টা ভালো আছে, ঠিক আছে ওইটা ছাড়াই আমি চলবো। ভেরি, ভেরি ডিফিকাল্ট টু ডু এভরি জব। তো ওইজন্য যেকোনো নার্ভ কেটে গেলে আমাদের এটার প্রতি আমাদের নজর দিতে হবে। এখন আসা যাক যে নার্ভ কেটে গেলে আমরা কখন কি করব? যে আমরা দেখব যে কতদিন ভালো হয়, অথবা আমরা কি সঙ্গে, সঙ্গে অপারেশন করে ফেলবো? তো আমার এটা মতে, কারণ এটা তো ডিসিশনটা জটিল। কারণ নার্ভের ইনজুরি বিভিন্ন রকম হতে পারে। সেই বিভিন্ন রকমের হওয়ার উপর ডিপেন্ড করে কোনটার অপারেশন লাগে, কোনটার লাগে না। তো এইজন্য একজন নার্ভ সার্জন বা হ্যান্ড সার্জন এটা সম্বন্ধে ডিটেইলস জানে এবং তার শরণাপন্ন হলে সে আপনাকে এই ব্যাপারে পুরোপুরি সাহায্য করতে পারবে। তো সাপোজ যেমন নার্ভের আমরা বলি ৩ ধরনের ইনজুরি আছে, বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। তারপরে সিম্পল একটা ক্লাসিফিকেশন যে নিউরোপ্র্যাক্সিয়া, যে সাময়িকভাবে নার্ভটা কাজ করতেছে না। সেটা কিভাবে হয়? আমরা যদি নার্ভের উপর প্রেশার দেই, যেমন অপারেশনের সময় আমরা টুনিকে দিই, অথবা একটা মানুষ দীর্ঘক্ষণ হাতের উপর ভর দিয়ে শুয়ে থাকলো, কোনো কারণে চাপ খেলো, নার্ভটা অকেজো হলো, কাজ করতেছে না, তখন এটা আমরা নিউরোপ্র্যাক্সিয়া বলি। এটা সাধারণত ৬ থেকে ৮ সপ্তাহের ভিতরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। আবার আছে যে এক্সজেন্টোটোমেসিস। এক্সজেন্টোটোমেসিস বলি কারণ হচ্ছে নার্ভের যে বান্ডেল অফ একজন নার্ভ তো এরকম অনেকটা আঙুলের এত মোটা হয় বা এর চেয়ে একটু চিকন মোটা হয়। এর ভিতরে হাজার, হাজার, লাখ, লাখ আমাদের একজন আছে। একজন মানে খুবই সূক্ষ্ম সুতা, যেটা ইভেন খালি চোখেও দেখা যায় না। তো সেই সুতাগুলা ওর ভিতরে কাট আউট হয়ে যায় চাপ খেয়ে, অথবা উপর দিয়ে বাড়ি মারলো, উপরে
বাড়ি মারলে স্কিন ঠিক আছে, মাসেল ঠিক আছে, ইভেন নার্ভের উপরের লেয়ার ঠিক আছে, কিন্তু ভিতরে এক্সনগুলো ডিভিশন হয়ে যায়। তখন ডিভিশনাল নার্ভ কাজ করবে না। সেক্ষেত্রে আবার যে লেভেলে ডিভিশন হয় সেখান থেকে ডিস্টালি প্রত্যেকটা এক্সন ডিজেনারেট করে এবং প্রক্সিমালি ভালো থাকে। তো এটা আবার প্রক্সিমাল যে ভালো অংশ সেটা থেকে শেষের ভাগের দিকে আবার নার্ভগুলো ভিতরে অটোমেটিক্যালি আগাইতে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি ডায়াগনোসিস থাকে এক্সনটোমেসিস, তাহলে আমরা ওয়েট করতে পারি। এটা ডিপেন্ড করে কতদিনে ফিরে আসবে। যেখানে যে লেভেলে ইনজুরি হলো সেই লেভেল থেকে আমাদের শেষ ধাপ পর্যন্ত যে কয় ইঞ্চি লম্বা সেই কয় মাস সময় লেগে যেতে পারে। তাহলে আমরা যদি প্রপার ডায়াগনোসিস করতে পারি যে দিস ইজ এ কেস অফ এক্সনটোমেসিস, তখন আমরা এটা অপারেশন লাগবে না, উই হ্যাভ টু ওয়েট, আমাদের অপেক্ষা করতে। আর যদি দেখা যায় শার্প কাট ইনজুরি হয়েছে অথবা ব্লান্ট ট্রমায় হলো, নার্ভটা দুই ভাগ হয়ে গেল, মাঝখানে একদম ডিভিশন হয়ে গেছে, সেটা তো কোনোভাবে রিজেনারেট করে অটোমেটিক্যালি আগাবে না। তো সেই ক্ষেত্রে আমাকে নার্ভটা বের করে এক্সপ্লোর করে আমাকে মুখোমুখি নার্ভটাকে আগে ফ্রেশ করতে হবে, তারপরে মুখোমুখি দিয়ে আমাদের স্টিচ করতে হবে বা সেলাই করতে হবে বা আমরা রিপেয়ার বলি। আবার ধরেন শার্প কাট ইনজুরি হয়েছে অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তো নার্ভ ডিভিশন হয়ে গেছে। তো যদি একটা কোপ মারে ধারালো অস্ত্র দিয়ে যদি কাটে, তাহলে নার্ভটার মার্জিন ভালো থাকে এবং সেখানে যদি লেভেল অফ কন্টামিনেশন মানে ময়লা বা কন্টামিনেশন কম থাকে, ডার্টি না থাকে, তাহলে আমরা দেন অ্যান্ড দেয়ার রিপেয়ার করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে একটু মেশিনারি ইনজুরি হয়েছে অথবা এখানে মাসেল লস হয়েছে, টেন্ডন লস হয়েছে, ইভেন বোন ফ্র্যাকচার হয়েছে এবং সেখানে মেশিনারি ইঞ্জিনের জন্য গ্রিজ, মোবিল এসব লেগে আছে, তো সেক্ষেত্রে তো নার্ভকে তখন দেন অ্যান্ড দেয়ার অ্যাড্রেস করা যাবে না। সেক্ষেত্রে আমাদের ওন ক্লিন করতে হবে, ওয়েট করতে হবে, আমাদের মাসেল, টেন্ডন, তারপরে বোনসকে রেস্টোর করতে হবে তার নর্মাল আগের জায়গায়। তারপরে নার্ভ রিপেয়ারের এনভায়রনমেন্ট হলে আমরা তখন নার্ভ রিপেয়ার করতে পারি। আবার যদি দেখা যায় যে নার্ভটা শুধু ডিভিশন হয়েছে, আমরা ক্লিন করে কয়েকদিনের মাথায় রিপেয়ার করে দিতে পারি। কিন্তু আবার এমন হয়েছে যে নার্ভের একটা অংশ হারায় গেছে, এটা আমরা সেগমেন্টাল লস বলি, তো সেক্ষেত্রে তো রিপেয়ার মুখোমুখি আসবে না। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা জবটা সলভ করতে পারি, সেটা বিভিন্ন প্রসিডিওর আছে। যদি অল্প লস হয় তাহলে আমরা নার্ভকে এক্সপ্লোর করে আমরা নার্ভকে সামনে প্রক্সিমালি এবং ডিস্টালি ছাড়াইলে আমরা বলি নিউরোলাইসিস করলে নার্ভের লেন্থ বাড়ে। তো সেটা একটা অ্যামাউন্ট আছে, বেশি তো আর বাড়বে না, অল্প স্বল্প 2-1 সেন্টিমিটার বাড়বে। তো সেক্ষেত্রে আমরা মুখোমুখি লাগাই দিতে পারি। অথবা আমরা নিয়ার বাই জয়েন্ট ফ্লেক্স করতে পারি, যে আমার এলবো জয়েন্টের একটা এখানে নার্ভ কাটা আছে, আমি যদি এক্সপ্লোর করা পরে দেখলাম যে একটা মাথা এখানে একটা মাথা এখানে 3 to 4 সেন্টিমিটার গ্যাপ হয়ে গেছে, তাহলে আমরা ওই এলবো জয়েন্ট যদি ফ্লেক্স করে দেয় মুখ নার্ভটা দুইটা মুখ কাছাকাছি এসে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আবার রিপেয়ার করে দিতে পারি। এটারও আবার বিভিন্ন আছে যে আমি যদি 90 ডিগ্রির বেশি বেন্ড করি তাহলে পরবর্তীতে কাজ নাও করতে পারে, কারণ পরবর্তীতে আবার ট্রাকশন ইনজুরি হতে পারে। এই জন্য আমরা অল্প বেন্ড করে যদি আমরা 90 ডিগ্রির চেয়ে কম বেন্ড করে যদি মুখোমুখি আনতে পারি, তাহলে সেই অবস্থায় আমরা রিপেয়ার করে রেখে দিতে পারি। আর যদি দেখা যায় যে আরও বেশি লস হয়েছে, তখন আমরা পা থেকে আমাদের একটা নার্ভ আছে সোরাল নার্ভ বলি, ওইটার পায়ে মোটর কোনো ফাংশন নেই, মানে কোনো শক্তি দেয় না, কিন্তু পায়ের সামান্য অংশে সে অনুভূতি দেয়। তাই সামান্য অংশের অনুভূতি আমরা স্যাক্রিফাইস করে এখানে এনে লাগাইতে পারি। কিন্তু হাতের এই নার্ভগুলো বেশ মোটা এবং সোরাল নার্ভ খুবই চিকন। তো সেক্ষেত্রে আমরা করি কি, সেগমেন্টালি আগে ডিস্টেন্সটা গ্যাপটা মেপে দেখি, স্কেল থাকে, স্কেল দিয়ে মেপে দেখি, সাপোজ 4 সেন্টিমিটার গ্যাপ ইজ দেয়ার, সেক্ষেত্রে আমরা 4 সেন্টিমিটার করে ওই সোরাল নার্ভের কেবল গ্রাফট বলে ভাগ ভাগ করে কাটি। সাপোজ আমি মিডিয়ান নার্ভ প্রিপেয়ার করবো, 4টা কেবল নিব, তাহলে 4টা করে 4 সেন্টিমিটার করে আমরা এখান থেকে 16 সেন্টিমিটার নিব, এখানে 4 ভাগ করে তাকে 4টা ভাগ মাঝখানে বসাবো এবং এই মাথা এবং ডিস্টাল এন্ড এবং প্রক্সিমাল এন্ড আমরা দুইটা মাথায় আমরা আলাদা আলাদা করে স্টিচ করব প্রত্যেকটা গ্রাফটকে, এবং তারপর আমরা গ্লু ইউজ করি, যে ওখানে দিলে আমরা নার্ভের গ্লুটা ইউজ করলে রিপেয়ারটা ভালো হয়। এইভাবে আমরা ওভারকাম করতে পারি। আবার এর থেকেও আরও কিছু প্রসিডিওর আছে যেগুলো আমরা শর্টেনিং ওভারকাম করতে, বোন শর্টেনিং করতে পারি, সেটা বেশি লেন্থ পাওয়া যায় না এবং ওইটা এক্সট্রিম পর্যায়ে করা হয়। তবে এখন আমরা সোরাল নার্ভের গ্রাফটের মাধ্যমেই বেশি এই শর্টেনিংগুলো বা গ্যাপগুলো পূরণ করে থাকি। তো যাই হোক, এখন যদি সাপোজ নার্ভের রিপেয়ার আসলো, আমি সময় মতো করলাম না, তাহলে কি হতে পারে? তো কারণ হচ্ছে যে বেশি দেরি হলে নার্ভের কাজ করে না। কারণ হচ্ছে যে প্রত্যেকটা নার্ভের আমরা বলি ক্রিটিক্যাল টাইম অফ ডিলে আছে। যেমন একটা নার্ভের এখানে এই লেভেলে কাটলো, আলনার নার্ভটা কাটলো, আমি যদি এখানে রিপেয়ার করি, তাহলে এখান থেকে আমার আলনার নার্ভের দূরত্ব এইভাবে হাতের এই পর্যন্ত আসতে যদি 9 ইঞ্চি অথবা 8 ইঞ্চি লম্বা হয় ডিস্টেন্সটা, তাহলে 8-9 মাস সময় লাগবে। তো আমাদের এই 8-9 মাস পরে যে আবার এখানে যে ডিস্টালি যে ওই নার্ভের যে এক্সনগুলো, এগুলা একটা রিসেপ্টরের সাথে কানেক্ট করবে, তারপরে এই কাজগুলো হবে।
তো ওই রিসেপ্টরগুলো আবার ম্যাক্সিমাম ২ বছর তারা বেঁচে থাকে। তা আমার এখান থেকে যেতে এই পর্যন্ত ৮-৯ মাস সময় লাগবে। আবার আমি যদি ১৬ মাস পরে ১৮ মাস পরে রিপেয়ার করি, তাহলে তো ১৮ মাস আর ওই ৮ মাস ২৬ মাস হয়ে যায়। মানে ২ বছর আমাদের টার্গেট থাকে যাতে রিপেয়ার করার পরে এই পর্যন্ত পৌঁছানোর সময় প্লাস আমি যতদিন পরে রিপেয়ার করলাম এই সময়টা মিলায়ে যাতে ২৪ মাসের ভিতরে থাকে, তাইলে আমরা মনে করি যে কাজটা ভালোমতো হবে। তাইলে আমার অত দেরি না করে আমার মতে যত দ্রুত আমরা এটা রিপেয়ার করে নিতে পারি ততই ফাংশন ভালো হয়। তো যাই হোক, আমরা আজকে নার্ভ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেলাম এবং আমার আশা করি যে দর্শকরা এর মাধ্যমে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন যে এরকম ধরনের ইনজুরি হলে কি করবেন। ধন্যবাদ সবাইকে।